মির্জা আব্বাস আসার পরে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন মির্জা আব্বাসের উপর সাধারণ ক্ষিপ্ত জনতা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনারা আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে যে বাসায় আছো বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানি খাওয়ানোর পথে আমাদের ওইখানে গুম করতেও পারে। এই জন্য আমরা বলবো জনগণকে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবেন না। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কীভাবে উল্টাপাল্টা কথা বলা হয়, মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকায় নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। প্রিয় দর্শক, ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারি, এর আগে কিন্তু আমাদের হাদি ভাই কিন্তু ছিলেন এই ঢাকা ৮ আসনের প্রার্থী। হ্যাঁ, তাদেরকে এখন নির্বাচন নিয়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখলে অবাক হবেন। চলুন আমরা ভিডিওর প্রথম অংশে একটু দেখে আসি যে মির্জা আব্বাসের উপর কারা ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের কি কারণে তারা ঝাঁপিয়ে পড়েছে। তারপর আমরা ভিডিওর পরের অংশে দেখে নেব মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির নতুন যে প্রার্থী ঢাকা ৮ আসনের, তারা কি কথোপকথন বলতেছে এই নির্বাচন নিয়ে। চলুন প্রথমে আমরা একটু দেখে আসি আসলে কেন সাধারণ জনতা তার উপরে ঝাঁপিয়ে পড়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, এমনকি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কীভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কীভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকায় নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। এরকম মনে হয় না? আর কোনো শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাসকে। এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের কাছে অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন, দয়া করে আপনার একটু জব দিয়ে দিন, পারলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5টা লাফাঙ্গা আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলো। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী, বিএনপির একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, কিছুক্ষণ আগে বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, তো ওরা বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটার যে কী হবে আল্লাহ বলতে পারে। আমি মোটামুটি 4 বার মন্ত্রী ছিলাম, মেয়র হয়েছি, সব কিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি আমি। আপনাদের যখন সুযোগ পেয়েছি মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমি আজকে সকালবেলায় গেছি, ওই যে বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম। ওখান থেকে বেরোয়ার আগেই দেখলাম নিউজে চলে আসছে যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যায়ভাবে গিয়েছি। পরে আমি পারমিশন নিয়ে গেছি, আমার কাছে কার্ড ছিল 7টা 4টা 11টা কার্ড ছিল 2 বিল্ডিংয়ের জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকায় দিয়ে দিল যে আমি নিয়মকানুন ফলো করিনি এবং অনেক দলবল নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিএনপির লোকরা তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিড় তো হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয় না। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো কথিত রাজনৈতিক দল, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না।
ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এহেন চেষ্টা নাইজেরিয়া করতেছে, খুনাখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে। যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার রফিকও গিয়েছিল সেখানে। ওখানে কি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন, ওটা বলতে চাই না আমি। অনেক কথাতে কথাতে বোঝা যায় যে সে একটা চাই নাই যে ওরা কোনো সুযোগ, পরিপক্ক মানুষ না, ওরা পায়ে পাড়া দিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশনেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সে ধৈর্য ধরেই থাকবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাব না। উনি কিন্তু যান নাই, অনেক অত্যাচার সয়েছেন, উনি যান নাই। কিন্তু আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানা, হসপিটালে তো না, জেলখানায়, কোনোদিন বিরক্তির ছাপ দেখিনি। খাওয়ায় কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসায় কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত বারোজনে পাঠান, ওনারা পাঠায় নেই। উনি অসুস্থ, ওনাকে অন্তত বিদেশে পাঠান, ওরা পাঠায় নেই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটিবারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জুলুম খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি যে আমরা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্নভাবে। এদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্নভাবে চালিয়ে দেওয়া হয়। ওনারা আমাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে যে বাসায় আছো, বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাওয়ানোর পথে আমাদের ওইখানে গুম করতেও পারে। এই জন্য আমরা বলবো জনগণকে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, এই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবেন না। আমি বিএনপি অফিসের সামনে প্রচারণার জন্য গিয়েছিলাম, এটা ঢাকা 8 আসনের মধ্যে। আমি তো আমার প্রচারণায় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা বলি, ইনসাফের কথা বলি। সকল বিএনপির যারা সাপোর্টার রয়েছেন, কর্মীবৃন্দ রয়েছেন, আমি তাদেরকে বলবো সন্ত্রাসীদের সাথে আপনারা চলবেন না। আমি আপনাদের ভাই, আপনারা যদি থাকেন একসাথে, ইনশাল্লাহ আপনি বিএনপি হন, জামাত হন, একসাথে আমরা চলবো, একসাথে ঢাকা 8-এ আমরা বসবাস করব। কিন্তু আমরা এখানে কোনো সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। ঢাকাতে যারা জমিদার শ্রেণী রয়েছে, ঢাকাবাসীকে অবজ্ঞা করেছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2 টাকার কমিশনার ছিলেন আপনি। আয়সা ঢাকাতে হলো উদ্বাস্তু হিসাবে হয়ে জনগণের পকেটের টাকা কেটে চাঁদাবাজি, সন্ত্রাসী করে এখানে হলো আপনি জনগণকে ভয় দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করেছেন। আমাদের শরীরে যতদিন রক্ত আছে, আমরা ইনশাআল্লাহ এই ভয়ের সাম্রাজ্য খান খান করে ভেঙে দেব। ফুল নিয়ে কোথা থেকে যাবো? এই যে শাহবাগে ফুল মার্কেটে তো চাঁদাবাজি চলে, এখানেও তো টেন্ডারবাজি চলে। ইনশাল্লাহ আমি ঢাকা 8-এ জয়ী হলে শাহবাগের যে ফুল মার্কেটটা আছে, এটাকে আমি সুশৃঙ্খল করে দিব এবং এটাকে সুন্দর একটা কমপ্লেক্স বানানোর চেষ্টা করব, যাতে এই ফুলের যে একটা সুবাস পুরা ঢাকা 8-এ ইনশাল্লাহ ছড়িয়ে দিব, যাতে এখানে কোনো টেন্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী না হয়। আমাকে অনেকে টুপি নিয়ে কোশ্চেন করে যে আমি কেন টুপি পরি। আমি তো মসজিদে, হাদি ভাই যে মসজিদে গেছে ওই মসজিদে যায় নামাজ পড়ি। আমি মসজিদে গিয়ে কি টুপি ছাড়া নামাজ পড়বো? এখন আপনারা যারা ঈদের নামাজে যান, আপনারা তো টুপি পরে যান, সারা বছর তো টুপি পরেন না, ঈদের নামাজে টুপি পরে যান কেন? তারপরে 6 দিন তো টুপি পরেন না, জুমার নামাজে মসজিদে গেলে তো টুপি পরে যাওয়া উচিত। এটা মুসলমান মানুষ টুপি পরে মসজিদে যায়। এবং আমাকে অনেকে আয়সা হলো মাথায় টুপি দিয়ে দেয় যে হাদি ভাই মাথায় নাকি অনেকে টুপি দিয়ে দিয়েছে। তো আমি মসজিদে নামাজ পড়ে যখন বের হয়ে আমার মাথায় টুপিটা থেকে যায়।
তো আমি মনে করি টুপি মুসলিম আভিজাত্যের প্রতীক, এটাকে আমি প্রাউড নিচ্ছি, সগৌরবে নিচ্ছি। আমি টুপি নিয়ে কোনো হীনমান্যতা নাই, ইনশাল্লাহ আমি টুপি পরতে চাই। এটা নিয়ে যাদের গাত্রদাহ হচ্ছে তাদেরকে বলল মানুষের কালচারে সম্মান করুন, মানুষের অভিরুচিতে সম্মান করুন। টুপি ইসলামিক একটা লেবাস, এই জন্য আপনি সমালোচনা করবেন এটা ঠিক নয়। আর আমি আগেও টুপি পরেছি, আমি ওই বামপন্থীদের যে জোট হয়েছিল সেখানে আমি প্রোগ্রামে গিয়েছিলাম, তখন আমি ডেইলি স্টার প্রথম আলো নিয়ে যে বক্তব্য দিয়েছিলাম ওই দিনও আমার টুপি আছে, আপনারা সবাই দেখেছিলেন। তো আমি বিভিন্ন সময় টুপি পরি, টুপি ছাড়াও থাকি। মানুষের যে কালচার, স্বাধীনতায় বিশ্বাস করবেন। এখন তো দেখা গেছে বিএনপি অথবা অন্যান্য যারা রয়েছেন, আমরা তাদের স্বাধীনতা অথবা যে কালচারাল যে স্বাধীনতা রয়েছে সেটাতে আমরা বিশ্বাস করবি, এবং সবাই সবার প্রতি আমরা সহমর্মিতা থাকলে ইনশাল্লাহ আমরা সুন্দর ঢাকা আর্ট করতে। মির্জা আব্বাস আসার পরে যারা হাদির পক্ষের যারা, তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। একই আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন, মির্জা আব্বাস এবং হাদি, তারা ঢাকা ৮ আসনে। এই ঘটনা তার উপরে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, এই বিষয়টি তো বলাই যায়, যেহেতু সবাই নির্বাচনমুখী হয়েছেন এবং একজন প্রার্থীর উপর এই ধরনের হামলা, সেই বিষয়টি কিন্তু অন্য প্রার্থী যারা তাদের উপরেও কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি করে। মির্জা আব্বাস এসেছেন, বিএনপির একজন সিনিয়র নেতা এবং ঢাকা ৮ আসনের প্রার্থী, যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওসমান হাদিও। এবং আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেছিলাম মির্জা আব্বাসের সাথে কথা বলা, তিনিও আসলে ব্যক্তিগতভাবে অনেক মর্মাহত হয়েছেন, যে কারণে কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলা নয়, তিনি দেখতে এসেছেন তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন তরুণ একজন নেতা ওসমান হাদি, তার চিকিৎসার সর্বশেষ জানতেই কিন্তু তিনি এখানে এসেছেন। হয়তোবা এর পরবর্তীতে তিনি হয়তোবা গণমাধ্যমে কথা বলতে পারেন। যে বিষয়টি আমরা বলছিলাম যে এক ধরনের মুমূর্ষ এবং সংকটাপন্ন অবস্থানে রয়েছেন ওসমান হাদি, যে কারণে দর্শক আরেকটি বিষয় একটু দেখাতে চাই যে মির্জা আব্বাস আসার পরে যারা হাদির পক্ষের যারা, তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক ইনকলাব মঞ্চের যারা, তারা কিন্তু আসলে বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না, কিন্তু এটি রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে আসলে, যেহেতু একই আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই কারণে হাদি গুলিবিদ্ধ হয়েছে, মির্জা আব্বাস দেখতে এসেছেন, এটি রাজনৈতিক সৌন্দর্যেরও একটি অংশ। এবং আমরা কিন্তু দেখছি মির্জা আব্বাস কিন্তু এখানে পরিবেশ যাতে নষ্ট না হয় সেই জন্য কোনো প্রেস ব্রিফিং নয়, কোনো ধরনের তিনি যথেষ্ট শান্তভাবে এখানে এসে অবস্থান করছেন, কিন্তু তাকে দেখে উত্তেজিত হয়ে গেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হয়তোবা হাদির শারীরিক যে অবস্থা, সেই অবস্থাটি তাদেরকে উত্তেজিত করেছে। কানে গুলিবিদ্ধ হয়ে মাথায় রয়েছে সেই গুলিটি, এবং এই মুহূর্তে সিটি স্ক্যান করা হচ্ছে। সেই অবস্থায় আমরা আশা করি সব দলের নেতাকর্মী এক ধরনের তাদের শিষ্টাচারের পরিচয় দেবেন এবং শান্তভাবে পরিস্থিতিটি তারা মোকাবেলা করবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে আসলে আমাদের ওসমান হাদি ভাইয়ের উপরে যে হামলা হয়েছিল, তো সেই বিষয়টাই কিন্তু সাধারণ যে জনগণ ছিল বা জনতা ছিল, তারা ক্ষিপ্ত হয়ে কিন্তু তারা আঙুল তুলছিল মির্জা আব্বাসের উপরে। কিন্তু এটা কতটা
সত্য বা কতটা গ্রহণযোগ্য বা কতটা ভিত্তিহীন এটা কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চিত করেনি। কিন্তু মানুষ যেহেতু আবেগ অফুল্লিত হয়ে তারা কিন্তু ডিরেক্ট আঙুল তুলছে মির্জা আব্বাসের দিকে। যখনই আমাদের হাদির ভাই প্রথমে গুলিবিদ্ধ হয় তখনই কিন্তু তাকে হসপিটালে দেখতে এই মির্জা আব্বাস এসেছিল নিজে স্বয়ং। তখনই ওখানে থাকা যে জনগণ ছিল তারা কিন্তু আবেগে তারা কিন্তু ডিরেক্ট মির্জা আব্বাসের দিকে আঙুল তোলে। কিন্তু এই যে বর্তমানে হাদি ভাই তো আমাদের মাঝে নেই, কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু এই ঢাকা 8 আসনের হয়ে নির্বাচন করবে। তো তারা একে অপরকে বিষয়ে যে কথাগুলো বলতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা সবাই আমাদের হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।